সারা ঘর ভরে পায়চারি করছি, কিছুতেই রাইমার বলা কথাগুলো আমার মাথায় আসছে না। কি করে কি হলো, কিভাবে হলো? পৃথু, তুই থামবি? কি করে থামবো? বাবা ও বাড়িতে একা, আমার মাথায় কিছুই আসছে না। প্রেয়ন, আমি বাবার কাছে যাব, তুমি চিন্তা করো না। আমি কথা বলেছি, বাবা ঠিক আছেন, আরো 3জন নার্স নিয়োগ করা হয়েছে। কিন্তু রাইমা, পৃথু। প্রেয়ন পৃথুকে জড়িয়ে নেয়। কিছুই হবে না, আমাকেও বুঝতে দাও হতে চলেছেটা আসলে কি। রাইমা, রাইমা, 2 আনা বাবু, তুমি কাঁদছো কেন? পড়তে বসো, বাসায় তো এই সময় পড়তে বসতে, তাই না? আমি বসবো না কোথাও, আমাকে বাসায় দিয়ে আসুন বলছি। ও মা, বউ, তুমি কি বলো এগুলা? তুমি বাসায় গেলে আমি থাকবো কি নিয়ে? এটাকে বিয়ে বলে না এটাকে জোর জবরদস্তি বলে? না, এটাকে বিয়ে বলে। 3 কলমা করে বিয়ে হয়েছে আমাদের। আমি কেস করব আপনার নামে। আমার এখনো 18 বছর বয়স হয়নি। তুমি কি ভাবছো তোমার ভাই মানে প্রেয়ন খান কি উনি কেস করতে পারতো না? করেনি তো, কেন বলো তো? কেন? কারণ সে জানে আমার উপরে কোনো কেস কোর্টে যাবার আগে যে কেস করেছে তার ফাঁসির আদেশ হয়ে যাবে। মাফিয়া একটা, মাফিয়ার বাচ্চা বলো। আমার আসল বাবা মার ওপরে অনেক রাগ, ওদেরকেও গালাগাল দিলে আমার খুব ভালো লাগে। প্লিজ লেট মি গো, আই উইল ট্রাই। ইয়ার কি করছেন? না, একদমই না। নীল ভাই, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব সবগুলো। বেয়াদব মেয়ে, যাও পড়তে বসো। নীলের চিল্লানো শুনে রাইমার আর সাহস হলো না কিছু বলার। চুপচাপ করে উঠে বাথরুমে চলে গেল। সব সময় এমন করে, আমি কি করব? হে আল্লাহ, আমাকে এই গোলক ধাঁধা থেকে বের করো। আপুরে, আমি কি করব? কি জানি বাবা কেমন আছে। বেশ অনেকটা সময় হয়ে গেছে রাইমা বাথরুমে বসে বসে কাঁদছে। প্রায় 20 মিনিট পার হবার পর নীলের রাগ মাথায় উঠে যায়। লাস্ট বার বলছি রাইমা, বাইরে এসো এক্ষুনি। নীলের ধমকে রাইমা বার হয় বাথরুমে ভয়ে ভয়ে। এই জামা পরে নিয়ে পড়তে বসো। কোনো কান্নার কোন কোন শব্দ যেন শুনতে না পায়, মনে থাকে যেন। নীল একটা জামা রাইমার হাতে ধরিয়ে দিয়ে রুম ত্যাগ করে। রাইমা জামা নিয়ে নীলের কথা মতো কাজ করে, কারণ তার খুব ভয় হচ্ছে নীলকে। স্যার, ম্যামের জীবন ঝুঁকিতে আছে। কি করে? আমাদের শত্রু এটা বুঝে গেছে আপনি ম্যামের উপরে দুর্বল। আমার মনে হয় নেক্সট টার্গেট ম্যাম হতে চলেছে। কখনো না, আমি আমার পৃথুকে হারাতে পারবো না। স্যার, যদি সেটা বুঝে থাকেন তবে ব্যবস্থা নিন, ধন্যবাদ। ফোনটা কেটে দিল। খাবার নিয়ে রুমে এসে দেখি প্রিয়ন কান থেকে ফোনটা নামিয়ে দাঁড়িয়ে আছে, বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। হাতে খাবার রেখে প্রশ্ন করলাম, কিছু কি হয়েছে? আমার দিকে ফিরে আমার হাতের খাবারটা দেখে খাবারগুলোকে আমার হাত থেকে ফেলে দিল আচমকায়। কি হলো, কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? আমার সব থেকে বড় সমস্যা হচ্ছিস তুই। তোর জন্য আমার জীবনটা হেল হয়ে গেছে, দূরে থাক আমার থেকে। আর মাত্র কিছুদিন, এরপর আমার চোখের সামনে থেকে তোকে আমি আর দেখবো না। বেঁচে যাব তখন। অসহ্য লাগে আমার তোকে। কথাটা বলে প্রেয়ন চলে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আমি কি খুব বড় কোনো অন্যায় করে ফেলেছি? যদি অন্যায় করে থাকি, তবে সেটা কি? উনি এমন ব্যবহার কেন করেন আমার সাথে? সত্যি আমি জানি না। কিছু না খেয়েই খাবারটা পরিষ্কার করে বিছানার এক কোণে শুয়ে পড়লাম। ক্ষমা করে দে পৃথু, তুই আমার পৃথিবী। আমি তোকে খুব ভালোবাসি সোনা। কিছুদিন অপেক্ষা কর, সব বুঝতে পারবি। রাত 12টা। খাবারটা খেয়ে নে। ইচ্ছে হচ্ছে না। ইচ্ছে না হলেও খেতে হবে। আমাকে 1 বোতল বিষ এনে দিন, একবারে খাই। জীবনে আর কিছু দেখা বা খাওয়া লাগবে না তখন। রাইমা, তুমি কিন্তু বেশি করছো। বেশি আমার জীবনের সাথে আপনি করছেন, আমি করি নাই। কথাটা বলে রাইমা বিছানায় শুয়ে পড়ে। নীল খাবারগুলো রেখে বিছানার মাঝে বালিশ দিয়ে শুয়ে পড়ল। সত্যি আমি অনেক খারাপ তোমার চোখে, তাই না রাইমা? তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, কিন্তু আমিও যে মানুষ, চাইলে সবকিছু আমি ভুলতে পারছি না। সকালে ঘুম ভাঙতেই নিজের পাশে প্রেয়নকে দেখতে পাই। কালকে রাতের ঘটনাটা সব কিছু যেন চোখের সামনে ভেসে ওঠে। কিছু না বলেই চুপচাপ উঠে নামাজ আদায় করে নিই। তারপর সবার জন্য খাবার রান্না করে দেখি। সকাল 7টা, তাই চুপচাপ গিয়ে আবারও বিছানার এক কোণে চুপচাপ শুয়ে পড়ি। সকাল 9টা, রাইমা ওঠো, কসিং আছে। ঘুম ঘুম অবস্থায় রাইমা উত্তর দিল, আপু আর একটু। রাইমা, আমি নীল, ওঠো। রাইমা এবার চোখ মেলে তাকায়।
কিছু সময় তাকিয়ে তার পূর্বের ঘটনাটা মনে পড়ে যায়। চুপচাপ উঠে ফ্রেশ হয়ে নীলের কথা মতো কাজ করে। নীল রাইমাকে ক্রসিংয়ে ড্রপ করে দিয়ে আসে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছে না, রাইমা কি ওকে মেনে নিল নাকি অভিমান। সকাল থেকে পৃথুলা চুপচাপ কাজ করছে, প্রেয়নের সাথে একটা কথাও বলেনি। প্রেয়ন অবশ্য অবাক নয়, কিন্তু ভেতরে কষ্টের কোনো সীমা নেই। বুকের মাঝে লুকিয়ে থাকা হাজার চাপা কষ্টে ধুকে ধুকে মরছে প্রেয়নকে। চারটি জীবন চারদিকে অগোছালো, শুধু কিছু ভুল বোঝাবুঝির কারণে। তবে এর পরিণাম কি হতে চলেছে? এটা সম্ভব কি করে? রাইমার এখন ক্রসিংয়ে থাকার কথা, আর তুমি বলছো ও নেই? স্যার, ম্যাম সত্যি এখানে নেই। ক্রসিং ছুটি হবার 2 মিনিট আগে আমি এখানে এসেছি, কিন্তু ম্যাম নাকি অনেক আগেই অসুস্থতার জন্য চলে গেছে। বেয়াদবগুলো একজনও কাজের না। ফোন রাখো। নীল ফোনটা কেটে দিয়ে নিজের সামনে থাকা টেবিলটা উল্টে দেয়। আহ, রাইমা, তুমি কাজটা ঠিক করনি। আমি তোমায় ক্ষমা করব না রাইমা। একদিকে দৌড়াতেই আছে রাইমা, লক্ষ্য তার মামার বাড়ি। যদি এই অবস্থায় কোনো হেল্প তারা করে। আর তাছাড়া রায়ান ভাই খুব ভালো, তাকে খুব স্নেহ করে। এত বড় বিপদে রাইমাকে রায়ান ভাই হেল্প করবে, সেটা রাইমার বিশ্বাস। কিন্তু মামা বাড়ি এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরের রাস্তা, বেশ চেনা তার। এদিকে সে অনেক এসেছে, কিন্তু দৌড়ে আর পারছে না, প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু না দৌড়েও তো আর কোনো উপায় নেই। নীল যদি দেখে ফেলে। এত সময় নিশ্চিত বুঝে গেছে রাইমা নেই। হঠাৎ একটা ইটে হোঁচট খেয়ে রাইমা উবু হয়ে পড়ে যায়। আহ মা গো! রাইমা থুতনিতে বেশ ব্যথা পেয়েছে। হে আল্লাহ, আমাকে এক্ষুনি পড়তে হলো, কি করব এবার? আল্লাহ, উনি যদি চলে না আসে, আমাকে যেতে হবে। আমি ওনার সাথে থাকতে চাই না। কার সাথে থাকতে চাও না বউ? পেছনে নীলের কণ্ঠ পেয়ে রাইমা হাত পা ঠান্ডা হয়ে অবশ হয়ে আসছে। নীল গিয়ে রাইমাকে তোলে। ইস, থুতনিটায় ব্যথা পেয়েছো, চলো বাসায় চলো, ব্যান্ডেজ করে দিব। রাইমা চুপ করে আছে। নীলের ব্যবহার তার ভালো লাগছে না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমি বাসায়। রাইমাকে আর কথাটা বলতে দিল না। তারপর নীল বলল, আমি তোমার গায়ে হাত তুলতে চাই না রাইমা। আমার প্রিয়, আমাকে আর রাগিও না। এবার পরিণতি কিন্তু ভালো হবে না। রাইমা চুপ হয়ে গেল। নীলের সাথে চলল। গাড়িতে বসে শুধু আল্লাহকে ডেকে চলেছে। পৃথুলা, জি মা। কিছু হয়েছে মা? না মা, তেমন কিছু না। আমি জানি তুই রাইমাকে নিয়ে চিন্তিত, কিন্তু তুই চিন্তা করিস না, নীল ভালো ছেলে। তুমি কি করে বুঝতে পারছো মা? আমি কি করে? এসব বাদ দে তো তুই। মা, তুমি কি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে? না মা, কি লুকাবো বল। মা, আমার রাইমা ভালো আছে তো? আমার তো মনে হয় খুব বেশি ভালো আছে সে। তাই যেন হয়। তুই এত চিন্তা করিস না মা, দিন দিন রোগাটে হয়ে যাচ্ছিস একেবারে। কি যে বলো! সত্যি বলি, পরের মাসে তোকে আর প্রেয়নকে হানিমুনে পাঠাবো, বুঝলি? পরের মাসে? হ্যাঁ, অমন ভাবেই। অমন ভাবে কেন বলছো? পরের মাসে তো আর তোমার সাথেই থাকবে না, তুমি চলে যাবে গো, মনে মনে বলল। কি ভাবছিস পৃথুলা? কিছু না মা। আচ্ছা, আমি এখন আসি। প্রেয়ন আসবে একটু পর, খাবার দিস কিন্তু। হুম। আচ্ছা। মা চলে গেল। কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে কিছুই আপন নয়। পৃথু, কারোর চেনার কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকালাম। আমি পেছনে ফিরে প্রেয়নের অবস্থা দেখেই আমি থম মেরে দাঁড়িয়ে রইলাম। এক হাত ভাঁজ করা ইন করা শার্ট এক পাশ বেরোনো, হাতে মদের বোতল, ঢুলছে সে। আপনি? ভালোবাসি পৃথু। কি? হা হা, অবাক হচ্ছিস তাই না? অবাক হবারই কথা। আমি জানি তুই অনেক রেগে আছিস, কিন্তু সত্যি তোকে আমি অনেক ভালোবাসি। কেন ভালোবাসেন? আমি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না। হুস, জানিস তোকে ভালোবাসলেও কেন আমি দূরে সরিয়ে রাখি? না, জানি না, কিন্তু জানতে চাই। সত্যি আমি জানতে চাই সবটা। শুনবি? আয় শোনাচ্ছি। কথাটা বলে প্রেয়ন আর একটা কথা না বলে আমার কাঁধে ঢলে পড়ল। প্রেয়ন। আজও কোনো উত্তর মিলল না, কিন্তু এই প্রথম প্রেয়নকে আমি ড্রিঙ্ক করতে দেখলাম। কিন্তু কেন? উফ, সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। এসবের উত্তর কে দিবে আমায়? প্রেয়নকে শুইয়ে দিয়ে জুতা খুলে কম্বল টেনে দিলাম ওর গায়ে। ইচ্ছে হচ্ছে না এখন আর আমার কিছু করতে। জীবনের সুতোগুলো পুরাই পেঁচিয়ে গেছে।
খেয়ে নাও রাইমা। আমি আমি কথা বলতে বলিনি, খেতে বলেছি। যা আমি বলি শুধু তাই করবে, দ্বিতীয় কোনো প্রশ্ন বা কথা নয়। রাইমা চুপচাপ খেয়ে নেয়, কাঁদতে কাঁদতে খেয়ে নেয়। পড়তে বসো এবার। পড়তে হবে না। কেন হবে না? ভালো লাগছে না, মাথায় ঢুকবে না এখন। এদিকে এসো। রাইমা এক পা করে নীলের কাছে যায়। নীল তার কোলে একটা বালিশ দিয়ে রাইমাকে শুতে ইশারা করে। রাইমা শুয়ে পড়ে। নীল হাত বুলিয়ে দেয়। আস্তে আস্তে রাইমা ঘুমিয়ে যায়। নীল রাইমার থুতনিতে মলমপট্টি দিয়ে দেয়। মেয়েটা একেবারেই বাচ্চা। এই বাচ্চামিতেই হয়তো নীল পাগল হয়ে যায়। কেটে গেল 3 দিন। এই 3 দিন পৃথুলা প্রেয়নের সাথে একটা কথাও বলেনি। যদি কোনো প্রয়োজন হয় তবে চিঠি লিখে সেটা প্রকাশ করে দেয়। একদিকে বাবা অসুস্থ, অন্যদিকে বোন, অন্যদিকে প্রেয়ন। এতগুলো চাপ পৃথুলার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রচুর কষ্ট হচ্ছে পৃথুলার। এক প্রকার ডিপ্রেশনে চলে যাচ্ছে আস্তে আস্তে। চঞ্চল স্বভাবের পৃথুলা একদম চুপচাপ হয়ে গেছে। আগের থেকে রোগাটে ভাব চলে এসেছে। চেহারার মাধুর্য হারিয়ে গেছে। পৃথুলা আর আগের মতো হাসে না। প্রেয়ন এগুলো দেখে প্রতিনিয়ত কষ্টে মরছে। কিন্তু করার কিছুই নেই, এটাই নিয়তি। অন্যদিকে রাইমার স্বভাবও এক। চুপচাপ হয়ে গেছে সে। আগের মতো আর দুষ্টুমি করে না, না আগের মতো লাফালাফি, আর না করে আগের মতো করে পাগলামি। নীল এগুলো দেখেও না দেখার ভান করে থাকে। এগুলো তার উপরে প্রভাব ফেলে ঠিকই, কিন্তু এই মুহূর্তে কিছুই করতে পারবে না। একটি বাংলো বাড়ির ভেতরে একটি টেবিলের এক পাশে বসে আছে প্রেয়ন, আর অন্য পাশে বসে আছে নীল। চারিদিকে গার্ড। দুইজনই চুপ আছে। কিছু সময় চুপচাপ থাকার পর প্রেয়ন বলে ওঠে, তো মিস্টার চৌধুরী, আপনি বলুন, আমার সাথে আপনার শত্রুতা কি? কেন আমার স্ত্রী আর আমার বোনের পেছনে পড়ে আছেন? আমার স্ত্রীকে মারার চেষ্টা কেন করছেন প্রতিনিয়ত? কেন আমার বোনকে বিয়ে করে মানসিক টর্চার করছেন? আই ওয়ান্ট আনসার। দেব। সব কিছুরই উত্তর দেবার জন্যই তো আপনাকে এখানে ডাকা। আমিও শুনবার জন্যই এখানে এসেছি। সবই বোঝাবো, কিন্তু তার আগে ছোট্ট একটা শর্ত আছে। বলুন। আপনার সব গার্ডদেরকে বাইরে পাঠান। মানে? চিন্তা করবেন না, আমার গার্ডরাও এখানে থাকবে না। ওকে, ঠিক আছে। প্রেয়নের ইশারা মাত্রই সবাই চলে যায় বাইরে। রুমে এখন শুধু নীল আর প্রেয়ন। আপনাকে আমি মিস্টার খান বলবো নাকি বড় ভাইয়া বলবো? আমাকে বড় ভাইয়া বলার অধিকার আপনার নেই। হুম, আমি জানি আমার অধিকার নেই। এই জন্য তো এত আয়োজন। মানে? মানেটা খুবই পরিষ্কার। শুরু থেকে বলি। 200 একর জমি, যার মালিক নীল চৌধুরী। তার থেকে 200 কোটি টাকা দিয়ে আমি জমিটা কিনলাম। কারণ পৃথুলা ভাবি। ভাবিই তো পৃথুলা জামান। আমার ভাবি এর বাবা আজিজুর রহমান তার জীবনের সমস্ত সম্পদ এই জমিতে থাকা একটা ফ্ল্যাটের পেছনে ইনভেস্ট করেন। আমি জানতাম আপনি পৃথুলা আপুকে ভালোবাসেন। আপু যখন অসহায় হয়ে পড়বে তখন আপনি ওনাকে সাহায্য করবেন। আর যদি আপনি ওনাকে সাহায্য করেন তবে আমি কনফার্ম আপনি ওনাকে ভালোবাসেন। আর আপনি যেদিন ওনাকে সাহায্য করবেন তার পরের দিনই পৃথুলা আপুর লাশ আপনার বাসার সামনে প্যাকেট করে পাঠিয়ে দিব। আমার প্ল্যান যখন এটা, তখন আপনি আমার প্ল্যানের উপরে পানি দিয়ে ওনাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে গেলেন। আমি হেরে গেলাম। 200 কোটি টাকার প্রপার্টি কিনেও আমার প্ল্যান ঠিকভাবে হলো না। তখন আমি খবর নিয়ে বুঝলাম আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না। যদিও এখন বুঝি সবটাই আপনার চালাকি, কিন্তু তখন ধরতে পারিনি। তারপর আমি আপনার বোন, মানে রাইমা, ওর দিকে ফোকাস করলাম। আমি ওর পেছনে পেছনে ওর দিকে লক্ষ্য রাখলাম। চাইছিলাম ওকে মারতে। ওকে মারলে হয়তো তোমরা কষ্ট পাবে, কিন্তু নিজের অজান্তেই আমি ওকে ভালোবেসে ফেলি। ব্যাস, এটুকুই আমার সব প্ল্যান। একেবারে সব ফ্লপ হয়ে যায়। এত সময় 2 হাত ভাঁজ করে সবগুলো কথা শুনছিল প্রেয়ন। নীলের কথা শেষ হতেই সে বলল, তারপর এগুলো তুমি কেন করছো? সেটার কি কোনো উত্তর আছে? অবশ্যই আছে। তোমরা আমাকে একা ছেড়ে দিয়েছিলে। তোমার মা বাবা তো আমারও মা বাবা। কথাটা কি ভুল? না, একদমই ঠিক। তুমি আমার ছোট ভাই। তুমি নীল চৌধুরী না, নীল খান। হ্যাঁ, এই পরিচয়টা আমার থেকে তোমরা কেড়ে নিয়েছো। আমি কি করে তোমাদেরকে ছেড়ে দিব? নীল, তোমায় কতবার বলেছিলাম তোমার থেকে কেউ কিছুই কাড়েনি। তুমিই হারিয়ে গিয়েছিলে। যখন মা তোমায় খুঁজে পায়, মানে 2 বছর আগে, তুমি নীল,
তোমায় বাসায় আনতে গিয়ে চেয়েছিল, কিন্তু তুমি আসোনি। এতে কেন আমাদের দোষ দাও তুমি? আর তুমি অন্যায়ের সব সীমা অতিক্রম করেছো। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো সীমা অতিক্রম করিনি ভাইজান, আপনারা আমাকে বাধ্য করেছেন। এটা তোমার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা কখনোই হয় না। তাহলে কি তুমি আজও মানবে না আমরা চাইলে একসাথে থাকতে পারি একটা পরিবার হয়ে? কিন্তু আমি তা চাই না। তবে আমার বোনকে ছেড়ে দাও। কখনো না। আমি আমার জীবনকে আপনাকে দিয়ে দিতে পারি না। কি চাইছো তুমি নীর? কি করলে মুক্তি দেবে? শুধুমাত্র তুমি আমার ভাই, তাই আজও বেঁচে আছো এই কথাগুলো বলার জন্য। এমন কিছু করো না যাতে করে আমি ভুলে যাই তুমি আমার ভাই। আর একটা কথা, রাইমাকে আমি ফিরিয়ে আনবো, সেটা খুব জলদি। কথাটা বলেই প্রেয়ন চলে এলো। সত্যি যদি ভাই মানতে, তবে এমন হতো না। আর রাইমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না। প্রেয়ন ড্রাইভ করে বাসায় পৌঁছে পৃথুলাকে খুঁজতে থাকে। রুমে না পেয়ে সারা বাড়ি খুঁজেছে, কোথাও নেই। তারপর ছাদে গিয়ে দেখে হালকা গোলাপি রঙের শাড়ি পরা, চুলগুলো ছেড়ে একটা মিষ্টি মেয়ে দাঁড়িয়ে আছে। সূর্যের তেজ কমে গেছে, চারিদিকে লাল আভা। এ যেন এক অপরূপ সুন্দরী। প্রিয়ন কোনো কথা না বলে পৃথুলাকে হঠাৎ করে পাজা কোলে করে নেয়। আরে কি করছেন, সমস্যা কি? কিছু না, চল আমার সাথে। আজব মানুষ, কথা নেই বার্তা নেই, এমন ব্যবহার কেন করছেন? কি হয়েছেটা কি? প্রেয়ন আমার কথা শুনেও না শোনার ভান করে আমাকে টানতে টানতে নিয়ে ঘরের মধ্যে ফেললো। তাল সামলাতে না পেরে সোজা গিয়ে বিছানায় পড়লাম। নিজেকে সামলে উঠতে গেলে উনি এসে আমাকে চেপে ধরে। কি সমস্যা? তুই না আমার বউ? জি না, আমি আপনার কেউ না, আমাকে ছাড়ুন। না, ছাড়বো না। রাগ হচ্ছে কিন্তু এবার। রাগ কেন হবে? অন্য কেউ তো আর না, তোর বর তোর কাছে আসছে। আপনি আমার কেউ না, আপনি আমার হাত ছাড়ুন বলছি। সমস্যাটা কি? হ্যাঁ, আপনি কি ছাড়বেন? না, সমস্যা কি আপনার? কি চাই আমার কাছ থেকে? আমি চাই না আপনার সাথে মায়ায় জড়াতে। 1 মাস পর তো সেই তো একটা খড়কুটোর মতো করে ফেলে দিবেন আমাকে। পৃথু, আমি আজ তোকে সত্যি বলবো। কি সত্যি? আমার না খুব মাথা ব্যথা হচ্ছে। তোর মিষ্টি ঘ্রাণে আমি মাথা ব্যথা ভুলে যাব, আর আমার ঘুম আসবে। পাগল নাকি? হ্যাঁ, ঘুমাবো। প্রেয়ন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। কি মুশকিল, এই মানুষটা আসলে চাইটা কি? পড়তে বসনি রাইমা। সোফায় কম্বল গায়ে জড়িয়ে বসে ছিল রাইমা। নীলের কথা শুনে সে তার দিকে এক পলক তাকিয়ে উঠে চলে আসে পড়ার টেবিলে। আমি কি এতটাই খারাপ যে হুতেও কোন কথার উত্তর দেওয়া যায় না? থাক, কথা বলতে ইচ্ছে না হলে বলো না, কোন ফোর্স নেই, কিন্তু সত্যি তোমায় অনেক ভালোবাসি। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার তার মধ্যে সব থেকে ভয়াবহ। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না। হুমায়ুন আহমেদ। রাইমার কথা শুনে নীল একটা মুচকি হাসি দিয়ে কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। হাসলো কেন? হাসির কথা বললাম নাকি? আমি কি ভুল পড়লাম? রাইমা ভালো করে দেখল। না তো ভুল তো না। সমস্যা কি এই এলিয়েনের? আমি পাগল হয়ে যাব। না, পাগল হলে মানুষ বলবে নীলের বউ পাগল। ওরে রাইমা, বুঝে শুনে কথা বলবি তো? এই ছেলে সব শুনেছে মনে মনে। একটা স্পেশাল গিফট আছে আমার বউয়ের জন্য। সে যদি নিতে চায় তবে আমার কাছে আসতে পারে। কোন কিছুর দরকার নেই আমার। যাহ বাবা, আমার বউ যে চকলেট কেনা করে দেয় এ তো জানতাম না। ও আল্লাহ, চকলেট না তো কি হইছে? আমি কি চকলেট খোর নাকি? হু ইস রে, এত বড় বড় 4টা চকলেট, এগুলাকে খাবে? যাই দেখি বাইরে কেউকে পাই নাকি। বউ তো রেগে আছে। না, কোন দরকার নেই, দিন আমাকে। রাইমা উঠে নীলের কাছে যায়। দিব বলছো? হ্যাঁ, কিন্তু এভাবে তো হবে না। মানে? মানে হলো, নীল রাইমার হাত ধরে নিজের কোলে বসায়। কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আমার কাছে টাকা নেই, থাকলে কিনে নিতাম। তেমার কি মনে হয় আমি টাকা চাইছি? তো কি চাইছেন? উফ, তুমি সত্যি পাগল। ওহ, আমি পাগল? হুম, আমি চাইছি একটু কিস। বলেই রাইমার গালে একটা ভালোবাসা একে দেয় নীল।
রাইমার ফর্সা মুখ লাল হয়ে গেছে। নীল চকলেটগুলো হাতে দিতে রাইমা উঠে দৌড়ে। হা হা, সত্যি পাগলি একটা। প্রেয়ন, আপনি কি আমাকে ছাড়বেন? না ছাড়তে ধরছি নাকি? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব সবগুলো। কি বললি? বললাম থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ফেলে দিব। পৃথু, তোর মাথা ঠিক আছে? কেন ঠিক থাকবে না কেন? তুই আমাকে থাপ্পড় দিতে চাইলি পৃথু? হ্যাঁ চাইলাম তো। তুই কিভাবে পারলি? ও মা যেভাবে বলে সেভাবে পারলাম। পৃথু, আজকে তোকে ছাড়তাম না। আজান দিছে, আরো 10 মিনিট আগে আমার নামাজ কাজা গেলে পাপ আপনার হবে দেখবেন। এভাবেও তো বলা যায়, ওগো শোনো আজান দিছে এখন যাই ছাড়ো। বাবা রে বাবা, আমি বলবো এভাবে? তুই বলবি মিষ্টি করে। ছাড়বেন? নে ছাড়ছি, খালি ছাড়বেন ছাড়বেন করে। গুড, আজ আমি মায়ের কাছে ঘুমবহু। কথাটা বলেই চলে এলাম। পাশের রুমে নামাজ পড়ে সোজা মায়ের কাছে চলে এলাম। মা কি করছো? পৃথুলা, কিছু না রে মা, এই একটু বই দেখছিলাম। ওহ, মা বাবা তো আজ আসবেন না তাই না? তো আমি তোমার সাথে থাকি। সে থাকতে পারিস, সমস্যা নেই, কিন্তু হঠাৎ আমার সাথে কেন থাকতে ইচ্ছে হয় না বুঝি? আগে তোমার কাছেই থাকতাম। হ্যাঁ তা হয়, ঠিক আছে, থাকিস আমার কাছে। আচ্ছা। রাতে রান্না ওরা করে দিয়েছে, তোর কষ্ট করা লাগবে না, একটু পর খেয়ে নিব, ঠিক আছে? আচ্ছা। আমি বাইরে চলে এলাম, নিচের উদ্দেশ্যে হাঁটছি, হঠাৎ পেছনে থেকে টান অনুভব করলাম। আরে সমস্যা কি? তুই মাকে কেন বললি তুই মায়ের সাথে থাকবি? আল্লাহ, থাকবো তা বলবো না। আজ রাতে তুই মায়ের সাথে থাকলে তেরো ঘুম হারাম করে দিব কিন্তু। দিয়েন যা ইচ্ছে করে না, আজ আপনার সাথে আমি থাকবো না। তুই চ্যালেঞ্জ করছিস? ওকে, দেখা যাক কি হয়। ওকে টু। শুধু কি চকলেট খেয়েই পেট ভরে গেছে, ভাত খেতে হবে না? রাইমা বই পড়ছিল, পেছনে নীলের কথা শুনে চুপচাপ উঠে তার হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে হাত ধুয়ে খেতে বসে যায়। বাহ, খুব ভালো, এভাবেই কথা শুনে চলবে, তাইলে আর সমস্যা হবে না। রাইমা মুখ ভেঙচি দিয়ে খাবারে মনোযোগ দিল। খাবার শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1:00 বাজে। শীতে এটা অনেক রাত। ঘুম পায়। ওকে শুয়ে পড়ো। রাইমা গিয়ে শুয়ে পড়ে, কিছু সময় পর নীল লাইট অফ করে রাইমার পাশে শুয়ে পড়ে। একটা কথা বলবে? কি? তুমি কি সত্যি আমাকে একটুও ভালোবাসো না? নীল বুঝতে পারে তার প্রশ্নের উত্তর রাইমা দিবে না, তাই নিজের হাতটা রাইমার পেট বরাবর দিয়ে ঘুমিয়ে যায়। রাতে খাবার টেবিলে বসে সবাই খাবার খাচ্ছি। প্রেয়ন খাচ্ছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি আমার মতো খেয়ে চলেছি। খাবার শেষ করতে মা বললেন, পৃথুলা মা, তুই গিয়ে শুয়ে পড়, আমি হাত ধুয়ে আসছি। আচ্ছা মা। আর চোখে প্রেয়নকে দেখে চলে এলাম উপরে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছিল প্রচণ্ড রেগে আছে। আমার কি, আমি তো হাসতে হাসতে মায়ের রুমে এসে বিছানায় গায়ে দিলাম। ওদিকে প্রেয়ন পৃথুলার রুমে। আমি তোকে বলেছি আজ তোর ঘুম হারাম করব, দেখিস তুই এটা করলি তো আমার সাথে, দাঁড়া আজ তোর একদিন কি আমার একদিন। কথাগুলো বলে বসে পড়ল প্রেয়ন। পাগলিটা কেন বোঝে না, ওকে না জড়িয়ে ঘুম হয় না। সারা জীবন ওকে জড়িয়ে ঘুমোতে চাই। ওর মিষ্টি ঘ্রাণ উপভোগ করতে চাই সব সময়। ভালোবাসা বুঝি এমন হয়? পৃথুলা। জি মা। সত্যি বল তো, আমার ছেলের সাথে কিছু হইছে? মা তুমিও না, এদিকে এসো। বল, একটা গল্প শোনাও। না এখন না, আমার ঘুম পাচ্ছে রে। ওহ ঘুমাও তাইলে। মা লাইট অফ করে শুয়ে পড়লেন। আমিও চোখ বুজে নিলাম। রাত 1:02
চারিদিকে পিনপিন নীরবতা, সবাই ঘুম। প্রেয়ন চুপি চুপি এসে পৃথুলাকে পাঁচ কোলে করে পা টিপে টিপে রুমে আসছে। অন্ধকার সাথে পৃথুলা কোলে প্রেয়নের দম বন্ধ হবার উপক্রম। নিজেকে নিজের বউ চোর মনে হচ্ছে, মানে নিজের বউকে নিজে চুরি করছে। কোন মতে নিজের রুমে এসে খুব আলতো করে পৃথুলাকে শুইয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। বাবা রে বাবা, কি ঘুম! ওকে নিয়ে পুরো পৃথিবী ঘুরলাম আর ওর কোন খোঁজ নাই। যাক, ভালোই হলো, এবার তোকে কে বাঁচায় আমিও দেখছি। আমার রুমও সাউন্ড প্রুফ। প্রেয়ন পৃথুলার ঘাড়ে নিজের ঠান্ডা হাত চেপে ধরে। ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমার পেটে বরফ পানি ডালছে। একে শীত, তার উপর এই কাজ যে করছে, ইচ্ছে হচ্ছে তার মাথা ফাটায়। ঘুম ঘুম, চোখ দুটো খুলে পেট থেকে বরফ সরিয়ে আবার ঘুম দিলাম। ওমায়ে কি গন্ডার নাকি! দাঁড়া, তোর ঘুম আমি বার করছি। কিছু সময় পর মনে হচ্ছে দম আটকে আসছে। চোখ খুলে সামনে প্রেয়নকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। কিছু বলতে পারছি না, শুধু শব্দ করে চলছি। প্রেয়ন আমাকে তাও ছাড়ে না, দম আটকে আসছে আমার এবার। বেশ কিছু সময় পর প্রেয়ন আমাকে ছেড়ে দিতে হাঁপাতে শুরু করি। আপনি এখানে কেন মাকই? বলেছিলাম না আজ তোর ঘুম হারাম করে দিব। মানে কি? আমি চেঁচাবো কিন্তু। তুই আমার রুমে, আমি তোকে নিয়ে এসেছি, আর তুই জানিস আমার রুম সাউন্ড প্রুফ। আপনি এটা করতে পারলেন? মা সকালে উঠে আমাকে না পেলে কি বলবে? কি বলবে? বলবে যে বরকে ছাড়া থাকতে পারেনি। প্রেয়ন, পৃথু, কি হইছে সোনা? উঠে না আমার উপর থেকে। হাতি একটা গলে গেলাম। কি বললি আমি হাতি? তা নয় তো কি? তবে রে, এই না আমার দম আটকে আসছে। প্রেয়ন 24 পাটি দাঁত বের করে দিয়ে বলল, আজ রাতে তো তোর ঘুম নাই পৃথু। মানে কি? মানে হলো, প্রেয়ন আমার উপর থেকে উঠে এলেন। মানে খুব সোজা উঠো। আমার হাত ধরে উঠালেন। চন্দ্র বিলাস করব আমরা। এই অমাবস্যার দিনে চাঁদ কি আকাশ ফেটে দেখা দিবে? না, আকাশ ঠিক ফেটে না, তবে অন্যভাবেও দেখা যায়। কিভাবে? আয়। আমি গায়ে চাদর জড়িয়ে ওনার সাথে আসলাম। উনি আমাকে একটা রুমের সামনে এনে চোখ বেঁধে দিলেন। কি করছেন কি? চুপ কর। আমার চোখ বেঁধে আমাকে নিয়ে হেঁটে কই যেন এলেন। তারপর আমার চোখ খুলে দিলেন। চোখ খুলতে আমি নিজেকে রুমের মধ্যে দেখলাম। রুমটা দেখে আমি পুরো অবাক। রাতের আকাশে যেমন তারা দেখা যায় ঠিক তেমন করেই এখানে ছোট ছোট বল আকৃতির লাইট দিয়ে তারা বানিয়ে ঝুলানো হইছে, আর মাঝে একটা বড় চাঁদের আকারে দেওয়া। পুরোই অবাক আমি। আল্লাহ, অনেক সুন্দর এগুলা। অনেক সুন্দর। তুই এখান দাঁড়া। আমাকে দাঁড় করিয়ে দিলেন। পোষ দে, ছবি তুলি। আমি সুন্দর কিছু ছবি তুললাম, ওনার সাথেও তোলা হলো। তারপর আমাকে একটা চেয়ারে বসিয়ে আমার সামনে উনি বসলেন। ভালো লাগছে, অনেক সুন্দর। সত্যি? পৃথু, বলুন। তোকে 1 মাস নয়, সারা জীবনের জন্য পাশে চাই। কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে রইলাম। কিরে, কিছু বল। আমাকে কি কোন মতে আপনার খেলনা মনে হয় প্রেয়ন? পৃথু, থামুন, অনেক তো বললেন এতদিন, আজ না হয় একটু আমিও বলি। আমাদের সম্পর্কটা শুরু হলো আপনার জোর জবরদস্তি থেকে, তাও 1 মাসের স্ত্রী থেকে, আর তারপর প্রতিনিয়ত আমাকে কাছে টেনে আবার দূরে সারিয়ে দেওয়া। প্রতিবার আমাকে নিজের ভাবনা বলতে চেয়েও মুখ ফিরিয়ে নেওয়া। আমিওতে মানুষ, রাগ অভিমান আমাওতে আছে, সেটা কি আপনি একেবারে ভুলে গেছেন? কিছু ভুলিনি, তোকে সময় হলে সব বলবো পৃথু। হয়তো মরে গেলে। আমার মুখে মৃত্যুর কথা শুনে প্রেয়নের রূপ নিমিষেই বদলে গেল। আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন।
আমিও আর বাধা দেয়নি। এভাবেই ওনার বুকের মাঝে আমার রাত্রি ব্যয় হল। প্রেয়ন তার কথা রাখল, নির্ঘুম রাত কাটল। সকালে সূর্য উদয় হলো, কোচিং সময়, কিন্তু রাইমার মোটেও উঠতে ইচ্ছে হচ্ছে না, ইচ্ছে হচ্ছে এখনো ঘুমোই। রাইমাকে ডুলতে দেখে নীল গিয়ে রাইমার পিছে দাঁড়ায়। ঘুম ঘুম পিচ্ছি চোখ দুটো আলতো করে খুলে গালের মধ্যে ব্রাশ রেখে রাইমা আদো সুরে বলল, কি হইছে? বাহ, এতই ঘুম আসছে যে আমি তোমার বাথরুমে চলে এসেছি তার খেয়ালও নেই। নীলের কথায় টিপ টিপ করে তাকিয়ে কিছু একটা ভেবে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই তাই তো, আপনি আমার বাথরুমে কি করেন মিয়া? কি করি বলো তো? এবার রাইমা বুঝতে পারে আসলে কি ঘটছে। এই বেরোন, আমি দরজা লক করে ঢুকেছিলাম, আপনি এলেন কি করে? ও মা, এত সময় পরে আমাকে দেখতে পেলে? নীল, আপনি বেরোন, আমি আসছি, -5 মিনিট সময় আছে। কথাটা বলেই বেরিয়ে গেল। যা বাবা, এ কেন গ্রহের প্রাণী রে বাবা! আমার সাথে এগুলা হয়টা কি মাঝে মাঝে? আমি যা চাই তাই হয়, এতে না ভেবে জলদি বেরো। বাইরে থেকে কথাটা বলল নীল। রাইমা, তুই আসলে বোকা, একটু আস্তে কথা বললে কি হয়? রাইমা ফ্রেশ হয়ে কোচিংয়ে চলে যায়। এদিকে সূর্যা উঠল যখন ঠিক তখন প্রেয়ন আমাকে ছেড়ে দিলেন। অতিরিক্ত জিদি ছেলে, নিজের কথা রেখেই ছাড়ল। পৃথু, আজ রাতের পর আশা করি তুই আর আমাকে চ্যালেঞ্জ করবি না। যা নামাজ পড়। আজ না পড়লে হয় না, প্রচুর ঘুম পাচ্ছে। পৃথু, তুই এই কথা বলছিস? যত জলদি নামাজ আদায় করবি তত জলদি তুমি বিছানায় যেতে পারবে। ঘুম ঘুম হয়ে কোন মতে নামাজ পড়ে পৃথুলা সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। একবারে 2 মিনিটে ঘুম। বাহ বাহ, এমন ঘুম খোর বউই তো দরকার। বাবা রে বাবা, এ সত্যি পাগল। আমি বউ বিয়ে করেছি না ঘুম খোর। কোচিং থেকে বাসায় এসে রাইমা চুপি চুপি নীলের স্টাডি রুমের দিকে উকি দিচ্ছে। কিন্তু নীল নেই, রোজ তো এখানেই থাকে। যা কাজ নেই, আমি এখন এখানে গিয়ে আমার গোয়েন্দাগিরি চলাবো। হি হি হি, মিস্টার চৌধুরী, আমি এখন মিসেস ডিটেকটিভ চৌধুরী হব। রাইমা রুমের মধ্যে প্রবেশ করতে। তাহলে নিজেকে মিসেস চৌধুরী মানলে তাহলে? পেছনে থেকে নীলের কণ্ঠ পেয়ে থেমে গেল রাইমা। আপনি? কেন, সমস্যা নাকি? সব কথা লুকিয়ে লুকিয়ে শোনেন আপনি আমার। হ্যাঁ, সমস্যা কি? তুমি তো আমারই বউ। কথাটা বলতে বলতে নীল এগোতে থাকে। আপনি কই এগোচ্ছেন? পেছতে পেছতে। কেন, বউ এর দিকে? মানে সমস্যা কি? সমস্যা কিছু না, তুমি আমার বউ, কিন্তু আমি কখনো তোমার কাছে সেভাবে আসি নাই। নীলের কথা শুনে রাইমা স্ট্যাচু হয়ে গেছে। হা হা, এত ভয় পাচ্ছ যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে? কি মনে? দূরে সরুন। সরছি, তার আগে ছোট্ট একটা কাজ। দুপুর 1 বিসর্গ 00 পৃথুলা এখনো ঘুম। প্রেয়ন কিছু সময় আগেই উঠেছে। উঠে নিচে আসতে প্রেয়নের মা বলল, পৃথুলা কল আমার সাথে ছিল, সকলে উঠে পেলাম না। আর এত বের হলো, এখনো ঘুম? কিছু হইছে নাকি প্রেয়ন? না, সমস্যা না। তোমার বৌমায়ের কি হলো তা তো বলতে পারি না। আজব, খুবই আজব। পৃথুলা, এখন উঠো, আজান দিয়ে দিছে। ধুরো, রাতেও ঘুমোতে দিন নাই, আর এখন মোটেও ডাকবেন না। পৃথুলার কথা শুনে প্রেয়নের আম্মু মিচকি হেসে পেছনে ফিরতে। মা, তুমি যা ভাবছো তা না। থাক, হইছে, আর বুঝাতে হবে না। ওকে ডাকিস না, একটুও বলে দিলাম। ফাজিল ছেলে ডাকাতে নিয়ে এসেছে। নায়লা রহমান রুম ত্যাগ করে। যা বাবা, এটা কি হলো? মিয়া ভাই? কে তোমার মিয়া ভাই? বংশের বড় ছেলেদের মিয়া ভাই বলে। আপনি তো একমাত্র ছেলে, তাই মিয়া ভাই।
রাইমার কথা শুনে নীল কিছু সময় চুপ থাকল। নিশ্চুপ কিছু সময় দাঁড়িয়ে থেকে রুম ত্যাগ করল। যা বাবা, এনার আবার কি হলো? প্রেয়ন। পৃথুলা তার এক হাতে প্রেয়নকে ধাক্কা মেরে প্রেয়নের দিকে আসা গুলিটি নিজের বুকে নিয়ে নেয়। পৃথু। প্রেয়ন পৃথুলাকে নিয়ে বসে পড়ে। আপু, কিন্তু এখানে হোলটা কি তা জানতে হলে আমাদের অতীতে যেতে হবে। অতীত? প্রেয়ন, বাবা, আমি তোর মা হয়ে আজ প্রথম তোর কাছে কিছু চাইব, দিবি? কি বলে তো দেখো, আমি চাই নীল রাইমা আমাদের সাথে থাকুক। আমিও চাই মা, কিন্তু নীল কখনোই আমার কথা শুনবে না। শুনবে বাবা, তুই পৃথুলাকে নিয়ে যা, তোরা দুজন ওকে বুঝাবি ঘরের ছেলেকে আর কত বাইরে থাকতে দি বলতো। ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। হুম। পৃথু, তুই রেডি? হুম। চল। আমি আর প্রেয়ন রওনা দিলাম। ওদের বাসার সামনে এসে গাড়ি ভেতরে পার্ক করে আমরা বাসার ভেতরে গেলাম। আমরা ভেতরে যেতেই রাইমাকে দেখলাম টেবিলে বসে পানি খাচ্ছে। পিচ্ছি। আমার কণ্ঠ শুনে রাইমা পেছনে ফিরে আমাকে দেখে যখন দৌড় দিল আমার কাছে আসার জন্য, কিন্তু তখন আমার থেকে কিছু হাত দূরে নীল ওকে আটকে ধরল। কি করছেন? ছাড়ুন আমাকে, আপুর কাছে যেতে দিন। না, যাবে না, চুপচাপ এখানে থাকো। মানে কি ছাড়ুন? কেন এসেছেন ভাই আমার থেকে আমার রাইমাকে আলাদা করতে? না নীল, কখনো না, আমি এখানে তোমাদের নিতে এসেছি, আমরা একসাথে থাকব। নীল, মিথ্যা। আপনারা এখানে এসেছেন আমার রাইমাকে নিতে। আমার ছোট থেকে সব অধিকার, সব আনন্দ, সব শৈশব কেড়ে নিয়েও তোমার হয়নি ভাই, এখন আমার রাইমাকেও নিতে আসছো। আমি নীলর মুখে ভাই ডাক শুনে অবাক হয়ে প্রেয়নকে প্রশ্ন করলাম, প্রেয়ন, ও তোমায় ভাই বলছে কেন? কারণ নীল আমার ছোট ভাই। মানে? ছাড়ুন আমাকে, যেতে দিন আপু। আমি রাইমার কথা শুনে ওর দিকে এগোতে গেলে নীল পকেট থেকে বন্দুক বের করে। কি করছেন কি আপনি? ছাড়ুন, এটা ফেলুন বলছি। তুমি আমার সব কেড়ে নিয়েছো ভাই, আজ তোমার বাঁচার অধিকার নেই। ভাই, আমি তোর থেকে কিছু কারিনি, আমার কথা শুন একটাবার। একটা বারও না। আমাকে ক্ষমা করে দেও, আমি আর তোমাকে দেখতে চাই না। কথাটা বলতে হঠাৎ নীল গুলি চালিয়ে দিল। এরপরে কি হলো তা সবাই জানেন। বর্তমান। পৃথু, তুই পৃথু, চোখ খোল পৃথু। ছাড়ুন আমাকে, ছাড়ুন। রাইমা নিজেকে ছাড়িয়ে নেয় নীলের থেকে। আপু, আপু, ওঠ না আপু, কি হইছে তোর? ভাইয়া, আপুকে হসপিটাল নিতে হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, নিতে হবে পৃথু, কিছু হতে দিব না তোকে আমি। প্রেয়ন পৃথুকে পাঁচ কোলে করে নিয়ে যাচ্ছে। রাইমা যায়নি, কারণ তার জন্য আজ তার বোনের এই অবস্থা। আস্তে আস্তে প্রেয়ন পৃথুলা যখন রাইমার দৃষ্টি থেকে দূরে সরে গেল। আপনি যা চাইছিলেন তাই হলো নীল। আমি গুলি করিনি। আর কত মিথ্যা, আমার জন্য এত কিছু, তাই না? এই যে আমি আপনার কাছে, আমি কথা দিচ্ছি আমি এই বাড়িতেই মরব আমার জন্য। আজ আমার আপুকে এতে বড় শাস্তি পেতে হলো। ঠিক আছে রাইমা, আজ থেকে নীলের কেনা সম্পত্তি হয়ে গেল। সত্যি বলতে আমি নীচ মানুষ দেখেছি, আপনার মতো নীচ দেখিনি। কথাটা বলে রাইমা উপরে চলে এলো। এটা কিভাবে সম্ভব? আমি গুলি করিনি, তাহলে করল কে? রাইমা এটা বুঝবে না, ওকে বুঝাবো বা কি করে? এগুলা হচ্ছেটা কি? টিকটক টিকটক, হা হা হা, ঘড়ির কাঁটা টিকটক করে চলছে। নয়লা, তোর দুই ছেলের মধ্যে আজ আমি এমন ফাটল ধরিয়েছি যা আগামী জীবনেরও শেষ হবে না। আজ আমার আনন্দের দিন। পৃথুলা মরবে, প্রেয়ন ভেঙে যাবে, আর নীল বুঝতেই পারবে না এতদিন ওর মা সেজে যে ওকে উস্কানি দিচ্ছিল, ভালোবাসছিল, সে ওর মাই না। হা হা, কি মজা না? আমার তো খুব মজা হচ্ছে। বলেছিলাম না নয়লা, তোর সংসার আমি ভেঙে রেখে দিব, আমি ভেঙেই রেখে দিয়েছি। আর জোড়া লাগবে না, লাগবে বা কি করে?
কেউ তো এটা জানবেই না গুলিটা আমার লোক করেছে। নীল না, হা হা, আমার খুব মজা হচ্ছে। হাত পা বাঁধা, পরনে সাদা শাড়ি, চুলগুলো উস্কো খুস্কো হয়ে পড়ে থাকা নয়লার সামনে কথাগুলো বলছে আয়লা। হ্যাঁ নয়লা, আয়লা দুই বোন, যমজ বোন। এই বোনদের মধ্যে নয়লা হলো নীল আর প্রেয়নের আসল মা। কিন্তু আয়লা কেন এমন করছে তার উত্তর পরে পাব। আমার ছেলে দুটোকে ছেড়ে দেওয়া, আমি মৃত্যুর আগে একটা বার ওদের দেখতে চাই। সে আশা কখনো পূরণ হবে না নয়লা, তুই বরং এখানে বসে বসে মুড়ি খা। হা হা হা। হসপিটালে মিস্টার খান, পেশেন্ট এর অবস্থা ভালো না। আমরা নিজেদের চেষ্টা করছি কিন্তু আমরা সত্যি জানি না এটা কি হবে বা কেমন হবে। আপনি আল্লাহকে ডাকুন। এদিকে আয়লা বেরিয়ে সোজা নীলের কাছে আসে। ওরা দেখা করে একটা আলাদা জায়গায়। সেখানে মা, আমি আপুকে গুলি করিনি মা, আমার সাথে এগুলা কি হচ্ছে? তুই ভাবিস না বাবা, ছোট থেকে তোর বাবা আর প্রেয়নের জন্য তোকে আমার বুকে টেনে কখনো আদর দিতে পারিনি, তোকে ছেলে হিসাবে কখনো মানতে পারিনি। ওরা অনেক খারাপ, হয়তো এটাও ওদের একটা চাল ছিল। পৃথুলাকে হয়তো প্রেয়নের কোন লোকে গুলি করেছে আর দোষ তোর দিয়েছে বাবা। কিন্তু মা, ভাই ভাবিকে ভালোবাসে। তোর ভালোবাসা, তুই চুপ করতো, তুই নিজের দিকে খেয়াল দে, এসব ভাবিস না। তুমি বেস্ট মা, তুমি না বললে জানতামই না যে ওরা আমার থেকে রাইমাকে আলাদা করতে চাইছে। আয় এদিকে আয়। আয়লা নীলকে জড়িয়ে ধরে। কি বোকারে নয়লা, তোর ছেলে দুটো আমি যা বলি তাই শুনে বাধ্য, ছেলে যাকে বলে মনে মনে। পৃথু, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, আমি ভালোবাসি তোকে, আমি বাঁচব না তোকে ছাড়া। প্রচুর ভালোবাসি তোকে, তুই যদি আমাকে রেখে কোথাও হারিয়ে যাস বাঁচব না। বাঁচব না পৃথু। হসপিটালের একটি বেঞ্চে বসে মাথায় হাত দিয়ে কথাগুলো বলছে প্রেয়ন। বাবা তুই শান্ত হ, আমার বিশ্বাস মেয়েটার কিছু হবে না। বাবা, মা কই? জানি না, সকলে বেরোলো কোথাও, এখনো আসেনি, ফোনেও পাচ্ছি না ওকে। কে বলেছে আমি নেই? প্রেয়নের বাবার কথায় ছেদ ঘটিয়ে চলে এলো আয়লা। প্রেয়ন, বাবা আমার পৃথুলা কেমন আছে? আল্লাহ, আমি যখনই শুনতে পেয়েছি ওর এই অবস্থা তখনই আমি দৌড়ে চলে এসেছি। কিন্তু নয়লা, তোমায় তো আমি কিছু বলিনি, তুমি আমার ফোন ধরনি। কিছুটা বিষম খেয়ে গেল আয়লা কথাটা শুনে। আরে তুমি বলনি, বাসায় গিয়ে মেয়েদের কাছে শুনলাম। ওহ, তুমি গেছিলা কই? এখন এত প্রশ্ন কেন করছো? আমার পৃথুলা মা অসুস্থ, তুমি সে খেয়াল করছো না কেন? হ্যাঁ তাই তো। আপু আমাকে ক্ষমা করে দে আপু, আজ আমার জন্য তোর এই অবস্থা। আল্লাহ আমার আপুকে সুস্থ করে দেও। তুমি তো জানো আম্মু চলে যাবার পর আপুই আমার সব ছিল। আমাকে দ্বিতীয়বার অনাথ করে দিও না তুমি। হাঁটুতে মুখ গুজে বসে কেঁদে কেঁদে কথাগুলো বলছে রাইমা। নীল বাইরে থেকে সবটা শুনছে। কি করে বুঝাবো আমি রাইমাকে আমি আপুকে গুলি করিনি? না, এভাবে চুপ থাকলে হবে না, ওকে বুঝতে হবে আমার কথা। নীল ভেতরে প্রবেশ করল। নীলের উপস্থিতি রাইমা বুঝতে পারল। দয়া করে আমার কাছে আসবেন না প্লিজ, আমি ভিক্ষা চাইছি, আমার থেকে দূরে থাকুন, আমার কাছে আসবেন না, একদম সহ্য হচ্ছে না আমার, নিজেকে পুড়িয়ে দিব, সত্যি বলছি, আপনি আমাকে স্পর্শ করলে। মুখ তুলে কথাগুলো বলল রাইমা। রাইমা, আমার কথাটা বুঝার চেষ্টা করো। আমি শুনবো না, কিছু দেখতে ইচ্ছে হচ্ছে না আপনার মুখ আমার, প্লিজ আমাকে মুক্তি দিন, আমার আর সহ্য হচ্ছে না। চিল্লিয়ে কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল রাইমা। ঠিক আছে, নিজেকে নির্দোষী প্রমাণিত করেই তোমার সামনে আসবো সেদিন, তুমি আমাকে ফিরিয়ে দিতে চাইলেও আমি ফিরে যাব না। কথাটা মাথায় গেঁথে নেও। নির্ঘুম কাটছে প্রেয়ন, নীল আর রাইমার রাত। এটাই হয়তো ভালোবাসা। কারোর চোখে এক বিন্দু ঘুম নেই। রাইমা সারাটা রাত কেঁদেছে। নীল রাইমার রুমের দরজার পাশে বসেছিল। আর প্রেয়ন, সেও পৃথুলার দরজার পাশে দাঁড়িয়েছিল। মাঝরাতে অনেক ইবাদত করেছে পৃথুলার জন্য।
কারণ তার পৃথুলা তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করানো শিখিয়েছে। ভোরের সূর্য উদয় হল। রাইমা, দরজা খুলো, খাবারটা অন্তত খেয়ে নেও। রেখে যান ওখানে। ঠিক আছে, আমার মুখ দেখতে চাও না বুঝতে পারছি, রেখে গেলাম এখানে। নীল চলে গেল খাবারটা রেখে। রাইমা দরজা খুলে খাবারটা নিয়ে ঘরের ময়লার বালতির মধ্যে ফেলে দিল। হে আল্লাহ, আমাকে মাফ করো, এ খাবার আমাকে না অন্য কোন প্রাণীর পেটে দিও। হসপিটালে। মিস্টার খান। জি ডক্টর, আমার স্ত্রী। অত্যন্ত দুঃখের সাথে বলছি, কথাটা আপনার স্ত্রীর হার্টের কিছুটা দূরে গিয়ে গুলিটা থেমে গেছে। গুলিটা কাল বার করেছি ঠিক, কিন্তু একটা অংশ ওনার শরীরের ভেতরে রয়ে গেছে। এটার জন্য অপারেশন করতে হবে, কিন্তু যেহেতু এটা ওনার হার্টের একদম কাছে সেহেতু হয়তো আমরা সাকসেস হতে পারি, না হলে ওনাকে চিরজীবনের মতো হারাতে হবে আপনাকে। আর এই অপারেশন না করেও কোন উপায় নেই। প্রেয়ন ডক্টরের কথা শুনে চুপ হয়ে তাকিয়ে থাকলো ডক্টরের দিকে। মি খান, আমি বুঝতে পারছি আপনি ওনাকে অনেক ভালোবাসেন, কিন্তু এছাড়া কোন উপায় নেই। কত শতাংশ সম্ভাবনা? এই 40% বেঁচে থাকা, 60% মৃত্যু। ও পুরো সুস্থ হয়ে যাবে তো? জি, আমরা সাকসেসফুলি অপারেশন কমপ্লিট করতে পারলে অবশ্যই সুস্থ হবে। কোন ফর্মালিটি আছে? জীবন পেপার সাইন করে দিন। ঠিক আছে। প্রেয়ন পেপার সাইন করে দেয়। এছাড়া আর কোন উপায় যে নেই। পৃথু, তুই আমাকে একা রেখে কেন ওখানে শুয়ে আছিস? আমার কষ্ট হচ্ছে, যে প্রচুর কষ্ট হচ্ছে, বিশ্বাস কর। মিস্টার চৌধুরী, আমার একটা ফোন লাগবে। আমারটা নেও। আমি ভাইয়ার সাথে কথা বলবো। আপনার মতো একজন মানুষের ফোন আমার ভাইয়া ধরবে না। তোমার ভাইয়া আমার এই নাম্বার চিনে না, এখন ফোন কিনে সেটা সেট করতে তো সময় লাগবে। এটা দিয়ে কথা বলো, রাতে এনে দিব। রাইমা নীলের থেকে ফোনটা নিয়ে প্রেয়নকে ফোন করে। আসসালামু আলাইকুম। আলাইকুম আসলাম ভাইয়া, আমি রাইমা। রাইমা, তুই চিন্তা করিস না আপু, আমি তোর আপুকে সুস্থ করেই আগে তোকে নিয়ে আসবো ওখান থেকে। না ভাইয়া, আমি সেজন্য ফোন করিনি, তুমি আমার কথা ভেবো না, আমি যেভাবে থাকি থাকবো। তুমি বলো আপু কেমন আছে? ডক্টর বলেছে। ইস, এত সোজা নাকি? আমাকে রেখে যাওয়া এত সোজা নয়। তুমি চিন্তা করো না, একদম ভেঙে পড়বে না। আমি ভালো রেজাল্ট করলে ওকে মিষ্টি খাওয়াতে হবে নিজ হাতে আমাকে। তুমি চিন্তা করো না, ওর কিছু হবে না। এতে সোজা নাকি? নামাজ পড়, তুই চিন্তা করিস না, আমি তোকে ওই জল্লাদের কাছে রাখবো না। আমাকে নিতে তুমি আর আপু? না, আসলে আমি যাব না। আসবে, আমাকে এক করে দিয়ে ও কোথাও যেতে পারবে না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাইমা ফোনটা কেটে নীলকে পাশ কাটিয়ে চলে গেল। নীল তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। নীলও নামাজ পড়তে গেল। নিজের 22 বছর বয়সে এই আল্লাহর কাছে সে কিছু চাইবে? নীল কখনো আল্লাহর কাছে কিছু চাইনি, কিন্তু আজ চাইবে। প্রেয়ন ও নমাজে বসে, সাথে রাইমাও। এত মানুষের দোয়া কি লাগবে পৃথুলার? নাকি সবাইলে কাঁদিয়ে সে চলে যাবে না ফেরার দেশে? খাওয়া দাওয়া কেন ছেড়ে দিছ? উত্তর দিতে বাধ্য নই। মানুষের সহ্যের একটা সীমা থাকে রাইমা। খাবার খেয়ে নেও। খাবো না। আমাকে জোর করতে বাধ্য করো না। অন্যদিকে মুখ ফিরে উত্তর দিচ্ছিল নীলের কথার রাইমা। নীলের এ কথা শুনে মুখ ঘুরিয়ে উত্তর দিল, যা ইচ্ছে করেন। ওকে, যা ইচ্ছে তাই করছি। ভেবেছিলাম তুমি ছোট, তাই তোমায় ছড়ে দিছিলাম। কিন্তু আমি কেন আমার এত সুন্দর বউকে ছেড়ে দিব? আমারও অধিকার আছে। আফটার আল আমি তো তোমার স্বামী, রাইট? কথাগুলো বলে শার্টের বোতাম খুলতে খুলতে এগোচ্ছে নীল। দেখুন কি করতে চাইছেন। কি আবার বাসর? আমি খাচ্ছি, খাবার দিন। কেন, তোমার খাওয়ার দরকার নেই, আমি খাই। না, পুরোটা শেষ করবে। এত কিছু কিভাবে? যেভাবে আজ 2 দিন না খেয়ে আছো সেভাবে।
-2 দিনার খাবার একসাথে খাওয়া সম্ভব? সম্ভব, খাও। রাইমা খেতে বসে। ক্ষুধা পেয়েছিল তাই অনেকটাই খেয়ে নেয়। হসপিটালে। প্রেয়ন, বাবা, আমার মেয়ের কি অবস্থা? জানি না মা, দোয়া করো। দোয়া তো করি যাতে মারা যায়, আপদ বিদায় হয় মনে মনে। তুই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। মা, তুমি পাশে থাকলে শক্তি পাই। বাবা, সব সময় পাশে থাকব। কথার মাঝে ডক্টর বেরিয়ে এলেন। ডক্টর, রিল্যাক্স খান, সি ইজ অল রাইট। সত্যি? একদম। দেখা করতে পারব? পারবেন, কিন্তু কেবিনে শিফট করানোর পরে। ওকে মা। আমি বলেছিলাম না বাবা, কিছু হবে না। স্যার, আমরা খুঁজে পেয়েছি সেই শুটারকে। কই তার বাসা? স্যার, আপনি চলে আসুন অপোজিটে। ওকে। নীল গাড়ি ঘোড়ায়। আমি নিজের ভাবি যে কিনা মা সমান তার অপরাধী হয়ে বেঁচে থাকতে পারবো না। আমি বের করেই ছাড়বো এর পেছনে কে আছে। নীল প্রায় অনেকটা সময় ড্রাইভ করে গন্তব্যে পৌঁছে যায়। স্যার আসুন, ওকে ধরছি। ওকে। নীল ভেতরে গিয়ে দেখে একটা লোকের হাত আর পা বাঁধা। কিরে, তোর নাম কি? আসাদ। আমার বাসায় ঢুকে আমারই ভাবিকে গুলি করার সাহস তোকে কে দিছে? আমার কোন দোষ নেই, কিন্তু ক্ষমা করবেন, যে বলেছে তার কথা বলতে পারবো না আমি। তুই বলবি না, তোর বাপ এসে বলবে। তোর সাথে ভালো ব্যবহার হচ্ছে না। ওকে মার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ও স্বীকার করে সবকিছু। প্রেয়ন পৃথুর কেবিনে গিয়ে পৃথুলার পাশে বসল। পৃথুলার চোখ দুটো এখনো বন্ধ। এত মায়া যে মেয়েটা কই রাখে তা জানা নেই প্রেয়নের। প্রেয়ন পৃথুলার মাথায় হাত রাখল। পৃথু। টিপ টিপ করে চোখ দুটো খুলল পৃথুলা। চোখ খুলে অবাক পানে তাকিয়ে আছে প্রেয়নের দিকে। এক দু ফোঁটা পানি পৃথুলার চোখ দিয়ে পড়তে প্রেয়ন উত্তেজিত হয়ে পড়ে। কি হইছে? কোন সমস্যা? কষ্ট হচ্ছে? না। তাহলে কাঁদছিস কেন? আমার মনে হয়েছিল এটাই হয়তো শেষ, তেমার কোলে মাথা রাখা। প্রেয়ন নিচু হয়ে পৃথুলাকে বুকে জড়িয়ে নেয়। কে বলেছে পাগলি? এই দেখ, তোকে আবার আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিছে। আমি আছি, কখনো মন খারাপ করবি না। তুই আমার দুনিয়া। প্রেয়ন উঠে পৃথুলার কপালে চুমু দিয়ে তার হাত ধরে বসে রইল। 5 দিন পর পৃথুলাকে আজ রিলিজ দেওয়া হবে। সুস্থ নয় পুরোপুরি, কিন্তু সে এখন বাসায় যাবে। একটা দিন প্রেয়ন বাসায় 1 ঘন্টার জন্য যায়নি। অফিস করে পর্যন্ত এখানে এসেছে। এত ভালোবাসা কয়েকজনের কপালে থাকে। প্রেয়ন পৃথুলাকে গাড়িতে বসিয়ে নিজে তার পাশে বসল। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করল। কিছু সময় পর তারা বাসায় পৌঁছে যায়। আমার মেয়ে এসেছে। মিথ্যা খুশির ভান ধরে। এসেছে তো বরণ করবে না? অবশ্যই। সাথে আমাদেরও। সবাই পেছনে তাকিয়ে অবাক। আয়লা যেন 420 ভোল্টের শক খেলো। আমাদের কেউ জায়গা দেও মা। কথাটা বলেই একজন মহিলার হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করল নীল। প্রেয়ন আর পৃথুলা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ মহিলাটা পুরোই তাদের মায়ের মতো দেখতে। প্রেয়ন, উনিকে? পৃথুলা নয়লার দিকে হাত দিয়ে প্রশ্ন করল। নীল, তুমি কাকে নিয়ে এসেছো? আমার বাড়ি ঢোকার সাহস তোমায় কে দিয়েছে? সেটাই কে দিয়েছে? মা, তুমি ভয় পাচ্ছ কেন ওদের দেখে? এটা নিশ্চিত নীলের কোন চাল? হ্যাঁ, আমি তাই বলছি। এই শীতেও ঘেমে গেছে আয়লা। মা, তুমি ঘামছো কেন? আমার জানা মতে এটা তখন হয় যখন মানুষ কোন ভুল করে। তুমি তো কোন ভুল করনি, তবে এই শীতে ঘামছো কেন? কি যে বলিস বাবা, ভুল কি? এদের বাড়ি থেকে বের কর।
কেন মা, তুমি তো আমাকে বলেছিলে নীলকে এই বাড়ি নিয়ে আসতে, তাহলে আজ কেন এ কথা বলছো? হ্যাঁ মা, তুমি তো চাইতে আমি তোমার আদর পাই, সবাই মিলে একসাথে এ বাড়িতে থাকি। প্রেয়ন, নীল কি বলছো তোমরা? এগুলা আমাকে পরিষ্কার করে বলো। বাবা, পরিষ্কার কথা হলো এই মহিলা আমাদের মা নয়, এই মহিলা হলো আমাদের মায়ের যমজ বোন আয়লা। কি বলছিস কি এগুলা? হ্যাঁ প্রেয়ন, কি বলছো এগুলা? ভাই ঠিক বলছে ভাবি, আমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি খারাপ সময়ের জন্য একমাত্র দায়ী এই মহিলা। এই মহিলা আমার মাকে আটকে রেখেছিল এতদিন এক অন্ধকার পুরীতে। এই মহিলা আমাকে ফেলে দিয়ে এসেছিল। ওনার প্ল্যান ছিল আমাকে মাফিয়া বানিয়ে প্রেয়ন ভাইয়ের জীবন নিবে, কিন্তু আমার জীবনে আমার পালিত বাবা চলে আসায় সে কাজে সফল হতে পারেনি। তার জন্য প্রতিনিয়ত আমাকে ভুল বুঝাতো ভাই আর বাবার নামে। আমি বিষাক্ত হয়ে গেছিলাম এই মহিলার বিষে। শুধু তাই নয়, তোমায় গুলিও এই মহিলা করেছে। আমাদের জীবনের প্রতিটি খারাপ সময়ের জন্য এসেছে। আমার ভাইকে আমার থেকে দূরে রেখেছে, তোমায় মারার চেষ্টা করেছে। আমার আসল মাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। জীবনের সমস্ত ঝড় এই মহিলার জন্য এসেছে। বাবা। নীল আর প্রেয়ন নয়লা রহমানের মুখে বাবা ডাক শুনে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি চিন্তা করো না মা, আমরা সবাই আজ তোমার সাথে আছি। আয়লা, তুই আমার স্ত্রীর জায়গায় এতদিন ছিলি, কিন্তু কেন আমার সংসারটাকে এভাবে ভেঙে তোর কি লাভ হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি সব, আমি এই আয়লা করেছি সব। কেন জানো, ভালোবাসতাম তোমায়। কখনো আমার ভালোবাসার মূল্য দেওনি তুমি, কখনো না। সব সময় আমাকে বোনের চোখে দেখতে, আমি তো আমার বোনের মতো দেখতে ছিলাম, কিন্তু তাও তুমি আমাকে দূরে সরিয়ে দিতে। সর্বদা এত অবহেলা সহ্য করে তাও ছিলাম, কিন্তু নয়লার কোলে প্রেয়ন আসার পর তুমি যখন আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে, তখন আমি পণ করেছিলাম এই ছেলে আর তোমাদের সংসার কখনো আমি ভালো থাকতে দিব না। তুই আমার বাচ্চাদের মারতে চেয়েছিলি বলেই তোকে বের করে দিয়েছিলাম। হ্যাঁ চেয়েছিলাম মারতে, আমার সহ্য হতো না তাই মারতে চেয়েছিলাম। বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসি আবির। নীল, প্রেয়ন, এই মহিলার জন্য কি ব্যবস্থা করেছিস? মেন্টাল হসপিটাল। উনি মানসিকভাবে অসুস্থ। না, আমি অসুস্থ নয়, আমি সত্যি তোমায় ভালোবাসি। নার্স। নার্স এসে আয়লাকে নিয়ে যায়। আল্লাহ, এত কিছু কি করে? কথাটা বলেই আমি বসে পড়লাম। খারাপ লাগছে তোমার? প্রেয়ন উত্তেজিত হয়ে বলল। না, আমি ঠিক আছি। রাইমা, আমি এখানে। রাইমা এসে আমাকে জড়িয়ে ধরে। আপু, আই মিস ইউ। আই মিস ইউ টু। আমি এতে বছর পর নিজের পরিবারকে আবার একসাথে দেখতে পাবো তা কখনো ভাবিনি। তোমার ছেলেরা থাকতে তোমার কোন ভয় নেই মা? সবাই নায়লাকে জড়িয়ে ধরে। রাতে খাবার শেষ করে সবাই এক জায়গায় বসেছে। আমরা আজ থেকে সবাই এক জায়গায় থাকব। হ্যাঁ, পৃথু বাবাকেও আনার ব্যবস্থা চলছে, সাথে নীলের বাবাকেও। আল্লাহ, আমাদের এত বড় পরিবার হবে ভেবেই খুশিতে নাচতে ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, তুমি তো সুন্দর নাচতে পারো। ডোন্ট আন্ডারএস্টিমেট দি পাওয়ার অফ মাই ড্যান্স। ওরে বাবাকে তুমি? তোর বোন? হ্যাঁ হইছে নেও। তোমারা দু বোন থামো, ওদিকে দেখো কারা এসেছে। সবাই মেইন ডোরের দিকে তাকিয়ে দেখে আজিজ রায়হান আর বাবর চৌধুরী আসছেন। সবাই খুশিতে উঠে দাঁড়ায়। আজিজ রায়হান হাঁটতে পারেন না, হুইলচেয়ারে বসে আছেন। বাবা, কেমন আছো? বাবার কাছে গেলাম আমি আর রাইমা। বাবার চোখের কোণে পানি চিকচিক করছে। নিজের হাতটা আমাদের মাথায় রাখলেন। কতদিন পর বাবাকে দেখছি। ভীষণ মিস করছিলাম। আজ আমাদের পরিবার কানায় কানায় পূর্ণ। এই খুশির সময় আমি একটা খুশির খবর শোনাতে চাই। কি খবর? নীল, রাইমা এবং প্রেয়ন পৃথুলার পুনরায় বিবাহ হইবে।
বাহ, বেশ বলেছেন আপনি। হ্যাঁ, পুনরায় খুশিতে মেতে উঠবে খান বাড়ি। আমার ছেলে আর ছেলে বউদের খুশিতে আমরাও খুশি হব। আমার মৃত্যুর আগে এটুকুই যথেষ্ট। মা, মৃত্যুর কথা বলবেন না, আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। কিছু সময় আমরা গল্প করে রুমে চলে এলাম। প্রেয়ন পৃথুলার রুমে। প্রেয়নজি কি করছেন? বিছনা গুছাই। আমি গুছিয়ে দিই। না, কোন দরকার নেই, তুমি রেস্ট নেও। উফ, সব সময় তো রেস্ট নিচ্ছি। কেন, কাজের দরকার নাকি তোমার বউ? দেখুন, আপনি না উল্টো পাল্টা বলবেন না একদম, একটা কথা বলুন। আমি উল্টো পাল্টা কই বললাম, কি বলো? আমাকে 1 মাসের জন্য কেন বিয়ে করেছিলেন? ওটা সারা জীবনের সাইন ছিল, কিন্তু তোমায় বলেছিলাম 1 মাস করার। নীল, জানতে পারলে তোমায় আমি ভালোবাসি তাহলে তোমায় মেরে দিত। এত ভালোবাসেন? প্রচুর। প্রেয়ন কথাটা বলেই আমার হাত টেনে তার বুকের উপর ফেলে। তো এতদিন তো কিছুই হলো না, আজ হয়ে যাক। যতদিন না দ্বিতীয় বিয়ে হচ্ছে ততদিন আমি আপনার আসল বউ না, ততদিন অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে, তবে সেদিন কিন্তু ছেড়ে দিব না। পাজি লোক কোথাকার। তোমার পাজি। প্রেয়ন আমার গালয়ে মুখ ডুবিয়ে ঘুম দিল। আর একটা প্রশ্ন। কি? এত কিছু জানলেন কিভাবে? এটা কাল বলবো, বলেই আমার ঘাড়ে কামড় বসিয়ে দিলেন। আউ, কি করছেন, পাগল নাকি? ছেলেটা সত্যি পাগল। এদিকে মহারানী আজ কি আমাকে মাফ করেছেন? না। কেন? কারণ আপনি পচা। বললে হলো কি, পচা কাজ করেছি। পচা হলে না সব হয়ে যেত এতদিন। মানে আপনিও না সরুন। কেন সরব? কাছে এগোতে এগোতে। এই দেখুন। বলো, মাফ করেছ? হ্যাঁ করেছি, দূরে সরুন এবার। মাফ যখন করেছ, দূরে থেকে কি লাভ? এই ছেলে কি? নীল কথাটা বলে রাইমাকে নিয়ে শুয়ে পড়ে। ছাড়ুন। বেশি নড়াচড়া করলে দ্বিতীয় বিয়ের অপেক্ষা করব না কিন্তু মেয়ে। ও মা শুধু ভয় দেয়। হাহা, তুমি তো আমার কলিজা। কথাটা বলে নীল রাইমাকে জড়িয়ে শুয়ে পড়ে। আজ চন্দ্র যেন খুশি পরিবারের এই সুখ দেখে। সত্যি বড় কঠিন পরিস্থিতি পার করে পুরো পরিবার আজ এক জায়গায়। এত বাধা, এত বিপত্তি, সবকিছু কাটিয়ে আজ সবাই এক জায়গায়। 5 দিন পর বাড়িতে বিয়ের ঝড় পড়েছে। সবাই নানান কাজে ব্যস্ত। নায়লা রহমান নিজ হাতে পুরো বাড়ির সাজের দায়িত্ব নিয়েছে। আবির খান আর বাবর চৌধুরী মিলে বাহিরের কাজ সামলাচ্ছে। এত তোড়জোড়ের মাঝে, এত আনন্দের মাঝে আজিজ রায়হান যেন সুস্থ হয়ে যাচ্ছে। আজ ওদের বিয়ে 4 জনকে অসাধারণ সুন্দর দেখাচ্ছে। কারোর নজর না লাগুক আমার ছেলে মেয়ের উপর। তোমার সন্তান আমরা কোন নজর চাইলেও লাগতে পারবে না। নীল ভাইয়া ঠিক বলেছে মা। সমস্ত নিয়ম আর সমস্ত বিধি মেনে 4 জনের বিয়ে সম্পন্ন হল। বাড়িতে খুশি আর আনন্দের সমাহার। সত্যি আজ সঠিক রূপে পূর্ণতা পেল ভালোবাসাগুলো। ভালোবাসলে ঠিক প্রিয় মানুষের হাত ধরে এভাবেই কাটিয়ে দিতে হয় সব বাধা বিপত্তি। একটি ফুলে সজ্জিত খাটে বধূ সাজে বসে আছি আমি। সামনে বড় একটা ঘোমাটা। আজ কেন জানি না প্রচুর নার্ভাস লাগছে। কেমন ঘামছি আমি এই শীতে, এত নার্ভাস কখনো ফিল হয়নি। প্রয়নের সাথেই তো থাকছি, কিন্তু আজ কেন জানি না একটু বেশি ভয় কাজ করছে ভেতরে। এত শত ভাবছি, এর মধ্যে হঠাৎ প্রেয়ন দরজা খুলে আসলো। এবার হার্টবিট যেন 2 গুণ জোরে বাজছে। ভয় হচ্ছে আমার সাথে কেমন যেন লাগছে। পৃথু। আজ প্রেয়নের গলার সুর যেন আরো বেশি মায়াবী লাগছে। পৃথু বলে তো উনি সব সময় ডাকেন, কিন্তু এমন তো কখনো শুনিনি। আল্লাহ, এগুলা কি হচ্ছে আমার সাথে?
উনি এক দুপা করে আমার দিকে এগিয়ে এলেন, আমার ঘুমটাটা খুলে দিলেন। আমি হাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। আমাকে তাকিয়ে থাকতে দেখে একটা টানে নিজের কাছে নিয়ে গেলেন আমাকে। সকাল থেকে পাগলের মতো দেখছি তোমায়, এত যে ইচ্ছে হচ্ছিল একটু ছুঁয়ে দেখতে, কিন্তু পারিনি শুধু নিয়মের জন্য। এখন সময় 9 শেষ, আমার বাধাও শেষ। আই ওয়ান্ট টু পৃথু। মায়া এবং নেশা মিশ্রিত কণ্ঠে কথাটা বললেন উনি। এবার আমার হার্টবিট নিশ্চিত উনি শুনতে পাচ্ছেন। ভালোবাসিস আমায়? অনেক বেশি। কখনো ছেড়ে যাবি না তো? জীবন থাকতে না। উনি আমার থেকে গয়নাগুলো খুলে নিলেন। ওনার সাথে পাড়ি দিলাম ভালোবাসার এক রঙিন জগৎ। পূর্ণ পূর্ণিমার রাতে নাম পেল তাদের ভালোবাসা। রাইমা: জি। দেখো চাঁদটাকে সুন্দর, তাই না? হুম। কিন্তু আমার চাঁদ থেকে না। আচ্ছা, আমি আপনার চাঁদ, তার থেকেও বেশি কিছু। নীল, একটা কথা বলবো? হুম, বলো। ভালোবাসি। কি বললে? বললাম ভালোবাসি। রাইমা: সত্যি বলছো? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না এটা তুমি বলছো? সত্যি খুব বেশি ভালোবাসি। আমিও। সারাটা রাত জনে চাঁদের আলোতে গল্প করেছে। সত্যি ভালোবাসা অসাধারণ হয়। 1 বছর পর। নীল: জলদি হসপিটাল আসুন, আপুর প্রচুর পেইন উঠেছে। এই তো মাত্র 5 মিনিট, আমি এক্ষুনি আসছি। উত্তেজিত অবস্থায় ছটফট করছে পৃথুলা। প্রেয়ন পৃথুলাকে কোলে করে গাড়িতে বসালো। ওরা হসপিটালের উদ্দেশ্য রওনা হলো। হসপিটালে পৌঁছে পৃথুলাকে সার্জারি করতে নেওয়া হলো। প্রেয়ন একটি বেঞ্চে বসে পড়ল। ভাইয়া, চিন্তা করবেন না, কিছু হবে না। জানি না রাইমা, তেমার বোনকে নিয়ে ভয় হয়। ওর মুখটা দেখেছো কেমন চুপসে গেছে। চিকন মানুষদের এমন একটু হয়, ওটা কোন বিষয় না, আপনি চিন্তা করবেন না। নীল দৌড়াতে দৌড়াতে হসপিটালের ভেতরে প্রবেশ করে। প্রেয়ন আর রাইমাকে বসা দেখে ছুটে যায়। ভাই, ভাবি কেমন আছে? সার্জারি করতে নেওয়া হইছে, জানি না রে কি হবে। এমন বলছো কেন ভাই? প্রে করো। ভেতর থেকে সমানে পৃথুলার চিৎকার শুনতে পাচ্ছে সবাই। রাইমা শুধু হাঁটাচলা করছে। নীলও স্থির নেই। প্রেয়ন তো পাথর হয়ে গেছে। পৃথুলার এক একটা চিৎকার প্রেয়নের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে চলেছে। কিছু সময় পর। খান, অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। ডক্টর প্রেয়নের কোলে তার ছেলেকে দিল। আনন্দে চোখ থেকে পানি পড়ছে প্রেয়নের। আমার স্ত্রী আল্লাহর রহমাতে সুস্থ আছেন। রাইমা। রাইমা এগিয়ে বাবুটাকে কোলে নিল। তারপর প্রেয়ন বাবুকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করল। চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে পৃথুলা। প্রেয়ন গিয়ে পৃথুলার পাশে বাবুটাকে নিয়ে বসল। পৃথু। প্রেয়নের ডাক শুনে পৃথুলা চোখ মেলে তাকালো। আমাদের বাবু, আমাদের বাবু। হুম। আমি বাবুটাকে কোলে নিলাম। প্রেয়ন আমার হাতের উপর শুইয়ে দিল বাবুটাকে। কি নিষ্পাপ এ মুখটা। আমি আলতো চুমু দিলাম বাবুটার কপালে। ভালোবাসি পৃথু। আমিও। 5 বছর পর। আরাব: বাবা, তুমি এত দুষ্টামি কেন করো? ছোট মায়ের কথা শুনতে হয় না? তুমি পচা, আমাকে শুধু খেতে বলো। আচ্ছা, এই একবার বাবা, আর বলছি না। বনুকে আমার কোলে দেও তাহলে। তুমি পারবে বনুকে? হ্যাঁ পারবো, দেও না ছোট মা। আচ্ছা আপু, দে ওর কোলে। এদিকে এসো, বসো। আরাব গিয়ে সোফায় বসে পৃথুলা আরাবিকে আরাবের কোলে দেয়। আরাব প্রেয়ন পৃথুলার ছেলে, আর আরাবি 1 বছরের মেয়ে নীল রাইমার। আরাব: বাবা দেখো, ছোট বাবা তোমার জন্য কি এনেছে। চকলেট। হুম, নিয়ে যাও। চকলেটগুলো খুব সুন্দর বাবাই। প্রেয়ন গিয়ে আরাবিকে কোলে নেয়। আল্লাহ, মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে দিন দিন।
নজর দিও না, মা বাবার ভালো কথা বাচ্চাদের সমস্যার কারণ হয়। তাও ঠিক, আরাবি মা আরাবি। বাবুটা খিল খিল করে হাসছে প্রেয়নের দিকে তাকিয়ে। ভাই তুমি জানো এখনো নিজেকে সিঙ্গেল মনেই হয় না, একটা বউ সাথে দুটো বাচ্চা আছে আমার। বাবা বুড়ো বেটা চুলে কল্প দিয়ে নিজেকে কচি মনে করার শখ হচ্ছে নাকি? ও মা, এখনো বাসার সামনে মেয়েদের লাইন লেগে যাবে ভাব নিয়ে দাঁড়ালে নেও হইছে তোমার কপালে, দিন শেষে ওই রাইমাই আছে। সেটাই তো কথা, মার খাবা না তুমি, ভালো মানুষ বড় ভাই আপুর সামনে মারতে চাও। প্রেয়ন পৃথুলা এগুলা দেখে হাসতে হাসতে ভাই তোরা থামো, আর কত হোসাবি? ভাবি বোন একটা তোমারই ছিল। হ্যাঁ পাগল হয়ে বিয়ে কিন্তু তুমি করেছিলা ভাই। তা অবশ্য ঠিক। তোরা কি শুরু করলি? আমার দাদু ভাই আর দিদি ভাই কই? এই তো মা। মা নামাজ পড়ে এসে আরাব আর আরাবির কপালে ফু দিয়ে ওদের নিয়ে বসে। দাদি দাদারা ওদের খুব প্রিয়। এর মতো ফ্যামিলি মোমেন্ট আর আছে বলো? রাতে আরাবকে ঘুম পাড়িয়ে দিয়ে চুল বাঁধছি। পেছনে থেকে প্রেয়ন এসে কোমর জড়িয়ে ধরলেন। পৃথু, তোর আমার ভালোবাসার একটা নাম আছে জানিস? কি নাম? প্রেয়ন পৃথুর প্রেম সুতো। আচ্ছা তাই নাকি? এ সুতো কখনো ছিঁড়বে না। কথাটা বলেই উনি আমার ঘাড়ে নখ ডুবালেন। পাড়ি দিলাম ভালোবাসার সাগর। সমাপ্ত।